চলুন শুরু করা যাক আজকের ক্লাসটা। হিসাব মতো আজকে Theoretic আমাদের থিওরিটিক্যালের এটা লাস্ট টপিক হবে, লাস্ট ক্লাস হবে এটা আমাদের। তো আজকে যেরকমটা বলেছিলাম আমরা একটা যে টপিক আমাদের বাকি রয়েছে সেইটা নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ আর্থরাইটিস। আচ্ছা, আর্থরাইটিস নিয়ে আলোচনা করার আগে একটু আমাদেরকে জেনে নেওয়া দরকার যে আর্থরাইটিস এর ক্ষেত্রে আমরা কিন্তু অনেক ধরনের আর্থরাইটিস ইউজুয়ালি দেখে থাকি। অনেক রকমের আর্থরাইটিসের প্রবলেম আমরা দেখে থাকি। কারোর হতে পারে রিউমাটয়েড, কারোর আবার অস্টিও আর্থরাইটিস, এবং এর মধ্যে সব থেকে কমন আমরা যে আর্থরাইটিসটা দেখি সেটার সাথে আমরা খুব পরিচিত, সেটা হচ্ছে অস্টিও আর্থরাইটিস, বা একদম সহজ কথায় বললে বাত। এই সমস্যাটার সাথে আমরা অনেকেই পরিচিত, কারণ আমাদের বাড়িতে যদি বয়স্ক মানুষেরা থেকে থাকে তাহলে আমরা দেখি যে তারা প্রত্যেক দিন এই বাতের ব্যথায় কতটা কষ্ট পাচ্ছে। হুম, এই অবস্থাটাকে আমরা আর্থরাইটিস বলতে পারি। আর্থরাইটিস কথাটার মানে কি? যদি একদম এর যে সিমটমস গুলো আসছে বা এর যে মেজর প্রবলেমটা সেটাকে যদি আইডেন্টিফাই করতে হয়, তাহলে বোঝানো হয় যে আর্থরাইটিস মানেই হচ্ছে সোয়েলিং। সেটা যেখানেই হয়ে থাকুক না কেন, হাঁটুতে হতে পারে, কাঁধে হতে পারে, হাতে হতে পারে, কোমরে হতে পারে, যাই হোক না কেন, যখন সোয়েলিং বা ইনফ্লামেশন হচ্ছে সেই অবস্থাটাকে বলা হয় আর্থরাইটিস। এবং যেটা জয়েন্টে হয়, অর্থাৎ যে কোনো বোন জয়েন্টস এর মধ্যে যখন সোয়েলিং দেখা যায় তাকে আমরা আর্থরাইটিস বলতে পারি। এবং এই সোয়েলিং থেকেই কিন্তু আসে, মানে সোয়েলিং ইজ ফলোড বাই পেন, বার্নিং সেন্সেশন হয়, কারোর কারোর ক্ষেত্রে স্টিফনেস চলে আসে, মুভ করতে পারি না আমরা। এই ধরনের কমপ্লিকেশনস গুলো দেখা যায়। যদি আমরা একটা একটা করে ভাবি যে আর্থরাইটিস এর কত রকমের ধরন রয়েছে, তাহলে দেখা যায় অনেকগুলো ধরন কিন্তু আমরা আর্থরাইটিসে দেখি। এগুলোর মধ্যে বেশ কিছু আর্থরাইটিস অটো ইমিউন ডিসঅর্ডারের মধ্যে চলে আসে, যেরকম রিউমাটয়েড আর্থরাইটিস রয়েছে, রিঅ্যাক্টিভ আর্থরাইটিস। এইগুলো কিন্তু অটো ইমিউন ডিসঅর্ডারের সাথে কানেক্টেড। কিছু আর্থরাইটিস রয়েছে যেটা আমাদের লাইফস্টাইলের সাথে কানেক্টেড, যেরকম একটা আমরা যদি বলতে পারি স্পন্ডিলাইটিস। স্পন্ডিলাইটিস এই কথাটার সাথেও আমরা পরিচিত। এখন আগে যেটা ভাবা হতো যে আর্থারাইটিস মানেই হয়তো একটু বয়স্কদের ক্ষেত্রে এই প্রবলেমসটা আমরা দেখবো, যে গাঁটে ব্যথা, হাড়ের ব্যথা, এই প্রবলেম গুলো। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে অনেক মিডল এজ, ইনফ্যাক্ট ইয়াং এজ, মানে আফটার 30 পর্যন্ত কিন্তু, মানে আফটার 30 যারা, তারাও কিন্তু এই স্পন্ডলাইটিসে ভুগছে। এবং কিছু কিছু ক্ষেত্রে তার নিচের এজেতে স্পন্ডলাইটিসের প্রবলেম আমরা দেখতে পাই। কি হয় এখানে? স্পন্ডলাইটিস বেসিক্যালি আমাদের স্পাইনের প্রবলেম। হয়তো সেটা প্রথমে শুরু হয় আমাদের কাঁধ থেকে, কাঁধের একটা ব্যথা হয়, কাঁধে বা ঘাড়ের একটা ব্যথা হয়, কিন্তু এর রুট কজটা আসে স্পাইন থেকে। অর্থাৎ আমাদের বসার যে পশ্চারটা সেটা যদি ঠিক না থাকে, স্পাইন যদি অনেকক্ষণ ঝুঁকে থাকে সামনের দিকে, বা স্পাইনের ওপরে যদি এক্সেসিভ কোনো চাপ পড়ে, তাহলে এই সবকিছু থেকে যে প্রবলেমটা আমরা দেখতে পাই, দ্যাট ইজ স্পন্ডলাইটিস। এবং এই স্পন্ডলাইটিসটা কোথা থেকে শুরু হচ্ছে? আমাদের কাঁধ, আমাদের ঘাড়, কাঁধ, এবং তারপরে কিন্তু হাতেও এই প্রবলেমটা দেখা যায়। এটা যতটা বোনস এর সাথে কানেক্টেড, ততটাই আমাদের নার্ভের সাথেও কানেক্টেড। আমাদের হাতের যে নার্ভ গুলো রয়েছে সেগুলোর সেন্সেশন চলে যায় অনেক ক্ষেত্রে, বা খুব পেনফুল হয় এই স্পন্ডিলাইটিস এর ক্ষেত্রে। কারো কারোর ক্ষেত্রে স্টিফনেস চলে আসে, এবং সেটা ক্রনিক স্টিফনেস বলতে পারি। আবার কিছু ক্ষেত্রে আমাদের মোবিলিটি কমে যায়, অর্থাৎ এই যে মুভ করছি, ঘাড় এদিক ওদিক করছি, এই মোবিলিটিটা কমে যেতে পারে। এই প্রবলেমস গুলো আমরা দেখি। এবং এটা যদি খুব বেশি বেড়ে যায়, তখন আমাদের আইজ, অর্থাৎ আমাদের ভিশন হেলথ এফেক্টেড হতে পারে,
হেডেক হতে পারে, এই কমপ্লিকেশনস গুলো দেখি। এবার এটাকে যদি আমরা দেখতে চাই যে এর কজটা কি, কেন হচ্ছে, একটা কারণ আমাদের পশ্চার, সেকেন্ড কারণ হচ্ছে নার্ভ সিস্টেমকে হেলদি রাখার জন্য যে নিউট্রিয়েন্টস গুলোর প্রয়োজনীয়তা রয়েছে, যেরকম বি কমপ্লেক্স ভিটামিন, সেইগুলো যদি প্রপারলি আমার ডায়েটে না থাকে। থার্ড, মিনারেলস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, এই তিনটে যদি প্রপারলি না থাকে, এবং ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি। কারণ এই যে আমি দাঁড়িয়ে রয়েছি বা বসে রয়েছি বা কোনো হেভি লোড তুলছি, হেভি লোড না হলেও যেটুকু ওয়েট আমরা ক্যারি করছি, প্রত্যেকটার জন্যই কিন্তু আমার বোনস কে স্ট্রং হওয়া দরকার। সেটা যদি না হয়, ভিটামিন ডি যদি ডেফিসিয়েন্সি থাকে, তখন আমার বোনস এর উপরে একটা এক্সট্রা লোড আসছে, যে কারণে এই প্রবলেমটা আমরা দেখতে পাই। তাহলে এটার যদি ম্যানেজমেন্ট করতে যাই, অবশ্যই আমাকে ফুডের দিক থেকে ম্যানেজমেন্ট করতে হবে, এবং আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটির ম্যানেজমেন্ট করতে হবে। মানে ফুডের মধ্যে আমাকে মাথায় রাখতে হবে যাতে রেগুলার বেসিসে আমি ভিটামিন বি কমপ্লেক্স যুক্ত খাবার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং ভিটামিন ডি, এই প্রত্যেকটা, এই পাঁচটা নিউট্রিয়েন্টস যেন আমার ডায়েটের মধ্যে থাকে। এবার ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে আসি। বেশ কিছু পশ্চার হয় যেগুলো আমরা আমাদের রেগুলার এক্সারসাইজের মধ্যে অ্যাড অন করতে পারি, যেটা আমার ব্যাক সাইড অর্থাৎ আমার স্পাইনকে হেলদি রাখতে পারবে। হুম, খুব বেশি ঝুঁকে বসা নয়, হেভি লোড ক্যারি করা নয়, যখন বসছি একদম স্পাইনটাকে অর্থাৎ পিঠ সোজা করে বসা, এই জিনিসগুলো করতে পারি। কিছু এক্সারসাইজও থাকে যেগুলো মানে এরকম আর্চের মতন হয়ে গিয়ে, আর্চের মতন করে যে এক্সারসাইজ গুলো থাকে, যখন আমাদের খুব ঝুঁকে বসতে হয়, তার মানে সেই এক্সারসাইজ গুলো করলে আমার স্পাইনটাও কিন্তু রিল্যাক্সড হতে পারে, এই কাজগুলো করা যেতে পারে। নেক্সট হচ্ছে গাউট। গাউটের কথা আমরা এর আগে কিছুটা পড়েছিলাম, প্রোটিনের চ্যাপ্টার যখন একদম পড়েছিলাম। তো গাউটের সাথে অনেক সময় আরেকটা ধরনকে গুলিয়ে ফেলা হয়, ম্যাম, সেটা ঝুঁকে হচ্ছে বসা, রিউমাটয়েড। ঝুঁকে বসানো আর কি কি বললেন জানো? ঝুঁকে ঝুঁকে না বসা বসতে আর হতে কি কি পারে, বললেন? ওজন তোলা, হুম, সেইগুলো। এবং ওজন তুলছি কিন্তু আমার স্পাইন বা আমার বোনস এর সেই ক্ষমতা নেই। তার ফলে এই যে ওজনটা তুলছি, শরীর এমনি, আমার হাড়, আমার স্কেলিটাল সিস্টেম আমার নিজের ওজনটাকেই ধরে রাখতে পারছে না, সেখানে আরো একটা ওজন আমি নিলাম, যে কোনো কিছু হতে পারে, ব্যাগ হতে পারে, যা ইচ্ছা হতে পারে, তাহলে সেটারও ওজন আমার বোনসকেই ধরতে হচ্ছে। সেই সবটা কিন্তু অনেক সময় থ্যাংক ইউ ম্যাম, সম্ভব থ্যাংক ইউ। হয়। আচ্ছা, এবার গাউটের ক্ষেত্রে বলছিলাম, গাউট আর রিউমাটয়েড আর্থ্রাইটিস। গাউটের ক্ষেত্রে কি হয়, যখন আমরা দেখি যে আমাদের স্মল জয়েন্টস অর্থাৎ ফিঙ্গার জয়েন্টস এর মধ্যে যদি ইউরিক অ্যাসিড ডিপোজিশন হয়, এবং সেই ইউরিক অ্যাসিডটা ইনফ্লামড করে দেয় ওই জায়গাটাকে, অর্থাৎ এইখানে যখন ডিপোজিশন হচ্ছে, এই যে জয়েন্টটা রয়েছে, এই জয়েন্টটা তখন ফুলে যায়, এবং ফুলে যাওয়ার ফলে সেখানে পেন হচ্ছে, জায়গাটা গরম হয়ে যাচ্ছে, লাল হয়ে যেতে পারে, প্রচন্ড ইচিং হতে পারে, এরকম কিছু প্রবলেম আমরা দেখে থাকি, যেটা শুধুমাত্র অ্যানিমাল প্রোটিনের জন্যই হয়, অর্গ্যান নেওয়ার কারণেই হতে পারে। হুম, আমাদের যে ভেজিটেবল প্রোটিনস রয়েছে সেখান থেকে হয় না। কারণ আগে এই ধারণা ছিল, অনেক আগে, বাট এখন আর সেটা একেবারেই নেই। অ্যানিমাল প্রোটিন, বিশেষ করে অর্গ্যান প্রোটিনস যেগুলো রয়েছে, লিভার হতে পারে, মেটে যেটাকে আমরা বলছি, সেই ধরনের খাবার আমরা যখন নিচ্ছি বা অ্যানিমাল প্রোটিনস নিচ্ছি, সেখান থেকে ইউরিক অ্যাসিড জেনারেট হওয়ার চান্স অনেক বেশি থাকে। কিন্তু প্লান্ট প্রোটিনে অর্থাৎ প্লান্ট বেসড ফুডে সেই ইউরিক অ্যাসিড জেনারেট হওয়ার চান্স খুব বেশি থাকে না, এবং যেটুকু হচ্ছে সেটা আমাদের নর্মাল রেঞ্জের মধ্যেই আসে। যেখানে আমরা জানি ইউরিক অ্যাসিডের একটা নর্মাল রেঞ্জ থাকে, সেটা কত, মহিলাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম 6 মিলিগ্রাম, এবং পুরুষদের ক্ষেত্রে ম্যাক্সিমাম 7 মিলিগ্রাম। তো এর থেকে বেশি প্লান্ট প্রোটিনের থেকে জেনারেট হয় না। তাই আমরা নিশ্চিন্তে প্লান্ট প্রোটিন নিতে পারি। যদি কারোর গাউটের সমস্যা হচ্ছে, তার মানে তাকে অ্যানিমাল প্রোটিন সম্পূর্ণরূপে বন্ধ রাখতে হচ্ছে। এছাড়া কিন্তু ইউরিক অ্যাসিডের ডায়েটারি ম্যানেজমেন্ট আর কিছু হয় না, শুধুমাত্র অ্যানিমাল প্রোটিনকে রেস্ট্রিক্ট করতে হবে। যে মুহূর্তে আপনি দেখবেন আপনি অ্যানিমাল প্রোটিন রেস্ট্রিক্ট করছেন, আপনার ইউরিক অ্যাসিড লেভেল আস্তে আস্তে কমছে, এবং তার সাথে যখন আমরা ফাইবার ইনটেককে বাড়িয়ে দিচ্ছি,
আমার দেখবো ইউরিক অ্যাসিড লেভেলটা আরো বেটার ওয়েতে কমছে। ঠিক আছে, এই দুটো বোঝা গেছে সবার? এটা ক্লিয়ার? ম্যাডাম হ্যাঁ clear। ম্যাম হুম। মহিলাদের অ্যানিমাল প্রোটিনের মধ্যে কোনগুলো রেস্ট্রিক্টেড? হ্যাঁ, অ্যানিমাল বোঝা প্রোটিনের গেল না? মধ্যে কোনগুলো সমস্ত রেস্ট্রিক্টেড অ্যানিমাল করতে প্রোটিন, হবে? মাছ, মাংস, ডিম, সমস্ত অ্যানিমাল প্রোটিন রেস্ট্রিক্টেড। আর বোঝা গেল? এবং বিশেষ করে সি ফুড, সেটাও একটা বড় কারণ ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে যাওয়ার। আর একটা পার্সেন্টেজ বললেন ম্যাডাম, ওটা কত মহিলাদের ইউরিক অ্যাসিড? 6 মিলিগ্রাম, আর পুরুষদের ক্ষেত্রে 7 মিলিগ্রাম, মানে 5 থেকে 6 মহিলাদের, আর পুরুষদের ক্ষেত্রে সেটা ম্যাক্সিমাম 7 হতে পারে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। ম্যাডাম স্পন্ডিলাইসিসের ক্ষেত্রে কি কি এক্সারসাইজ বললেন? এক্সারসাইজ হচ্ছে যেগুলোকে আমার ব্যাক পোর্শনকে স্ট্রেচ করা যায়, কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করা যেতে পারে যেখানে ব্যাক পোর্শনকে এইভাবে স্ট্রেচ করা যায়। এটা যদি আমার ব্যাক হয় এইভাবে, আমরা যদি এরকম ভাবে থাকি সব সময়, তাহলে আমার স্পাইনের উপরে একটা প্রেসার আসে, কারণ গ্র্যাভিটির কারণে আমরা যত সামনের দিকে ঝুঁকে থাকবো আমার স্পাইনের উপরে কিন্তু প্রেসার আসবে। তাই যদি আমাদের সারাক্ষণ এইভাবে কাজ থাকে, ঝুঁকে কোনো কাজ থাকে, তাহলে আমাদেরকে ওই অ্যাক্টিভিটি গুলো করতে হবে যেখানে অ্যাটলিস্ট আমরা স্পাইনটাকে স্ট্রেচ করতে পারবো পিছনের দিকে। তার জন্য অনেক ধরনের এক্সারসাইজ হয়, সেগুলো আমরা অ্যাড অন করতে পারি। নর্মাল যোগার মধ্যে ভুজঙ্গাসন হতে পারে, ধনুরাসন হয়, এই ধরনের এক্সারসাইজ গুলো থাকে। কিছু এক্সারসাইজ থাকে ওয়াল এক্সারসাইজ থাকে, মানে জাস্ট দেওয়ালে পিঠ দিয়ে বা বসে দেওয়ালের সাপোর্টে কিছু এক্সারসাইজ থাকে ব্যাকটাকে পিছন দিকে স্ট্রেচ করার, এই ব্যাক ধরনের বেন্ডিং বলতে চাইছেন তাই তো ম্যাডাম? ব্যাক বেন্ডিং। একদম একদম। এবার ব্যাক বেন্ডিংটা প্রথমেই আমরা আর্চের ফর্মে করব না, কারণ সেখানে আমাদের আরো ফিজিক্যাল ইনজুরি হওয়ার চান্স থাকে। সেই জন্য জাস্ট হালকা একটু স্ট্রেচিং স্টেপ আমরা করতে পারি। স্টেপ বাই স্টেপ। হুম, আচ্ছা। এরপরে আসবো জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। এটা কিন্তু অনেকটা আমরা বলতে পারি একটা অটো ইমিউন ডিসঅর্ডার, যেখানে জুভেনাইল কথাটার মানেই হচ্ছে ছোট, অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে যেই ধরনের প্রবলেম দেখা যায়, যেটা অবশ্যই বাই বর্ন আসে, সেটাকে আমরা এই জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস বলে যেতে পারি। এখানে কি দেখা যায়? ইনফ্লামেশন দেখা যাচ্ছে, স্টিফনেস দেখা যাচ্ছে, তার জয়েন্ট পেন বাচ্চাদের হয়, গ্রোথ মানে ফল্টড গ্রোথ দেখা যেতে পারে, গ্রোথটা প্রপারলি হচ্ছে না, এবং গাঁটে ব্যথা হতে পারে। এই ধরনের প্রবলেমস গুলো দেখি। এবং যেহেতু এটা ইনফ্লামেশন থেকে হচ্ছে, তাই আবারও এটা আমাদের ভিশন হেলথকে এফেক্ট করতে পারে। এই যে অটো ইমিউন ডিসঅর্ডারটা বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি, এটাও কিন্তু কোনো না কোনো ভাবে তার ইমিউনিটির সাথে সম্পর্কিত। হুম, আমাদের বডিতে যত রকমের ইনফ্লামেশন হয়, সেটা ইমিউন রেসপন্সের কারণে হয়। কারণ ইমিউনিটি এমন একটা ফেনোমেনা আমাদের বডির জন্য, ও যেই দেখে যে এই পার্টিকুলার কম্পোনেন্টটা বডির জন্য আইডিয়াল নয়, তখন ও ইনফ্লামেশন তৈরি করে এবং ওই পার্টিকুলার ইনগ্রেডিয়েন্টটাকে আমার বডিতে কাজে লাগাতে দেয় না। এটা ইমিউনিটির একটা নর্মাল ফেনোমেনা, যেটার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি। হুম, এটাই যখন অটো ইমিউনে চলে যাচ্ছে, মানে আমার বডির ইমিউন সেলস গুলো যখন আইডেন্টিফাই করতে পারছে না কোনটা ভালো কোনটা খারাপ, এটা যখন আইডেন্টিফাই করা যাচ্ছে না, তখন ও যে কোনো কিছুতেই রিয়াক্ট করতে পারে, এবং সেটা কিসে রিয়াক্ট করবে এটা ঠিক থাকে না। যেরকম আমরা অ্যাজমাতে পড়েছিলাম যে আমার মিউকাস মেমব্রেনটা অনেকটা বেড়ে যাচ্ছে, ইনফ্লামেশন সেখানেও দেখা যাচ্ছে, সেটাও ইমিউনিটি। এইখানে এই যে ব্যথা বেদনা গুলো হচ্ছে, এখানেও ইনফ্লামেশন, এটাও ইমিউনিটি। যখন বোনস এর মধ্যে এই ইনফ্লামেশনটা দেখা যাচ্ছে, একে আমরা ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস বলছি। এক্ষেত্রে ডায়েটরি ম্যানেজমেন্ট কি হবে? যদিও এটা খুব বেশি কমন নয়, এক্ষেত্রে ডায়েটরি ম্যানেজমেন্ট কি হওয়া উচিত? ফার্স্ট হচ্ছে ইমিউনিটিটাকে প্রপার রাখা। তার মানে একদম প্রথম থেকে আমরা যে ইনফ্যান্টের ডায়েটরি ম্যানেজমেন্ট করেছিলাম, চাইল্ডহুড ডায়েটরি ম্যানেজমেন্ট করেছি, সেখানে কোনোভাবেই মাইক্রো নিউট্রিয়েন্টস গুলোকে নেগলেক্ট করলে চলবে না। ভিটামিন এ, ভিটামিন সি, এবং তার সাথে আয়রন, এইগুলো তার ডায়েটের মধ্যে প্রত্যেক দিন রাখতে হবে।
নেক্সট হচ্ছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, খুব ইম্পর্টেন্ট ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। প্রত্যেক দিনের ডায়েটে তার ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডস রাখাটা দরকার। সেটা যদি খুব মানে কস্টলি সোর্স থেকে নিতে পারে তাহলে সে ওয়ালনাট নিতে পারছে। যদি মনে হয় যে কস্টলি সোর্স নিতে পারবে না তাহলে প্লেন ফ্ল্যাক্স সিডস নিতে পারবে। হুম, কিন্তু প্রত্যেক দিনের ডায়েটে এই ওমেগা-3টা প্রয়োজনীয়তা রয়েছে এবং তার সাথে ফাইবার। তো এই ক্ষেত্রে আমরা তাহলে কি কির উপরে জোর দিলাম? ফাইবার, মডারেট ফাইবার হলো, moderate vitamin minerals, তার মধ্যে স্পেশাল এমফাসিস শুড বি অন ভিটামিন এ, ভিটামিন সি অ্যান্ড আয়রন। থার্ড হচ্ছে মডারেট ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। হ্যালো ম্যাম, ঠিক আছে, বলুন একটা কোশ্চেন করতে পারি ম্যাডাম? বলুন। ম্যাডাম বলছি যে ওই ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের যে ক্যাপসুল হয় ওগুলো কি নিতে পারি? না। ওমেগা-3 নেওয়া যায়, ক্যাপসুল নেওয়া যায়, সেটা কি ফর্মে আসছে? কারণ ক্যাপসুল ভেজিটেবল সোর্স থেকে হয়, আবার অ্যানিমাল মানে সি ফুডের সোর্স থেকেও হয়। তো নেওয়া যেতে পারে, তার পরিমাণ কতটা সেটা আমাদের দেখে নিতে পারলে ভালো। যদি প্লান্ট সোর্স থেকে হয় তাহলে নেওয়া যায়, যেমন ফ্ল্যাক্স সিডস এর ক্যাপসুল হয়, ফ্ল্যাক্স অয়েল হয়, আবার প্লান্ট সোর্সেরও হয়। প্লান্ট সোর্স হলে রোজ নেওয়ার প্রয়োজনীয়তা নেই বা বেশি নেওয়ার প্রয়োজনীয়তা নেই, ফ্ল্যাক্স অয়েলের হলে আমরা নিতেই পারি সেটা। ঠিক আছে, আচ্ছা ম্যাম, ওটা ম্যাডাম পার ডে একটা করে কি নেওয়া যেতে পারে যদি নেই হ্যাঁ নেওয়া ক্যাপসুল? যেতে পারে। হুম, কোনো অসুবিধা নেই তো ম্যাডাম? না যদি আমি খাবারের মধ্যে ওমেগা-3 অ্যাড করতে পারছি না তাহলে আমি হ্যাঁ হ্যাঁ ক্যাপসুল ফর্মে নেব। আর ম্যাডাম, যদি ওটা আমি কি, দেখছি ওটা যে আমি কেমন রোজ খাবো? খাবারে 1 টেবিল চামচ করে ওমেগা-3 অ্যাড করতে পারছি, প্লান্ট সোর্সের মধ্যে 1 টেবিল চামচ ওমেগা-3 অ্যাড করছি, তাহলে আমার এই ক্যাপসুলটা নেওয়ার প্রয়োজনীয়তা নেই। বুঝা আচ্ছা গেল? ম্যাম। আচ্ছা ম্যাম, যদিও বা ওটা আমি নেই, মানে ওটা কি ডিনারের পর না লাঞ্চের পর নেওয়া যেতে পারে ক্যাপসুলটা? যে কোনো সময় নেওয়া যেতে পারে, ওটার ওইভাবে কোনো টাইমিং থাকে না, বাট বেটার হয় কি আমরা যদি সকালের দিকেই নিই, মানে ব্রেকফাস্ট আর লাঞ্চের পরে যদি নিই। ওকে ম্যাম, থ্যাংক ইউ। হুম, আচ্ছা, এরপরে আসবো অস্টিও আর্থারাইটিস, মোস্ট কমন টাইপ অফ আর্থারাইটিস, যেটাকে ডিজেনারেটিভ ডিজিজ বলা যায়। ডিজেনারেটিভ কেন? এটা আর ঠিক করা যায় না। যেই অবস্থাটাকে আবার ঠিক করা যায় তাকে বলা হয় রিজেনারেটিভ, আবার রিকভার করা যায়। কিন্তু অস্টিও আর্থারাইটিসকে যেহেতু রিকভার করা যায় না, তাই এর নাম হলো ডিজেনারেটিভ ডিজিজ। কেন হয়? এই যে আমাদের জয়েন্ট, এই জয়েন্টের মধ্যে যে ফ্লুইডটা থাকছে, সাইনোভিয়াল ফ্লুইড, সেই ফ্লুইডটা আস্তে আস্তে কমতে থাকে। হতে পারে সেটা আমার এখন থেকে কমছে, কিন্তু আমি সেটা আইডেন্টিফাই করতে পারছি না, কারণ এই মুহূর্তে আমার কোনো সমস্যা নেই হাঁটুতে। হুম, আমি কখন আইডেন্টিফাই করব? যখন ফ্লুইডটা কমে যাবে এবং দুটো হাড়ের মধ্যে তখন ঘষাঘষিটা লাগবে, এবং তখন যখনই এই ঘষাঘষিটা লাগছে তখন ব্যথা হবে, হাড় ভাঁজ করতে গেলে, মুভ করতে গেলে আমার পেন হবে, তখন আমি ওটা ফিল করব যে আমার অস্টিওআর্থ্রাইটিস হয়েছে। তাই জন্যই এটা ডিজেনারেটিভ, মানে এই যে সাইনোভিয়াল ফ্লুইডটা শেষ হয়ে যাওয়ার পরে সেটাকে আপনি রিগেন করতে পারবেন না। তাই যে মুহূর্তে আমার সাইনোভিয়াল ফ্লুইড রয়েছে আমাকে সেটাকে ধরে রাখতে হবে। হুম, তাই জন্য আমাদেরকে কি করতে হবে? আবার সাইনোভিয়াল ফ্লুইড ধরে রাখার জন্য বা আমাদের ফ্লেক্সিবিলিটি, সাইনোভিয়াল ফ্লুইডের কাজটা কি লুব্রিকেশনটাকে মেনটেন করা। তাই তার জন্য আমাকে রেগুলার ডায়েটে ওমেগা-3 রাখতে হবে, বিকজ ওমেগা-3 হেল্পস ইন লুব্রিকেশন। ফার্স্ট ডায়েটারি ম্যানেজমেন্ট। সেকেন্ড ম্যানেজমেন্ট কি হবে? ওয়াটার বা লিকুইড ইনটেক, সেটাকে রাখতে হবে, বিকজ সাইনোভিয়াল ফ্লুইড ইট ইজ আ ফর্ম অফ ফ্লুইড। তাই বডি যদি বারবার করে ডিহাইড্রেটেড হতে থাকে সেটা আমার জয়েন্টস এর জন্য ভালো নয়। থার্ড, এই সাইনোভিয়াল ফ্লুইড কে তৈরি করতে সাহায্য করে একটা অ্যামিনো অ্যাসিড, দ্যাট ইজ গ্লুকোসামাইন, যার মধ্যে থাকে গ্লুকোজ এবং অ্যামাইন, দুটো মিলে হয় গ্লুকোসামাইন বা গ্লুকোস্যামিন। তার মানে আমার ডায়েটে অ্যামিনো অ্যাসিড এবং গ্লুকোজকে কম হতে দেওয়া যাবে না। তো এই ডায়েটারি প্যাটার্নটাকে যদি ফলো করি তার মানে আমাকে কি কি রাখতে হবে? এতদিন যে আমরা ব্যালেন্স ডায়েটের কথা বলে এসেছি, যেখানে বারবার বলেছি কার্বোহাইড্রেটকে অফ করব না, তার আরো একটা কারণ
এই জয়েন্টের ফ্লেক্সিবিলিটি। কার্বোহাইড্রেট অফ করা মানে, গ্লুকোজকে অফ করা মানে গ্লুকোসামাইন তৈরি হতে পারবে না, রাইট? তাই আমার ডায়েটের মধ্যে গ্লুকোজকেও রাখতে হচ্ছে, প্রোটিনস রাখতে হচ্ছে, ফ্লেক্সিবিলিটির জন্য ওমেগা 3 রাখতে হচ্ছে এবং ফ্লুইড রাখতে হচ্ছে। এই 4টে জিনিস যদি রাখি তাহলে আমার এই জয়েন্টের লুব্রিকেশন ভালো থাকবে। এবার আসছি যার অলরেডি হয়ে গেছে, তার জন্য কি করা যাবে? অলরেডি হয়ে গেছে মানে তার এই যে যখন মুভ করা হচ্ছে এইভাবে, তখন তার একটা আঘাত লাগছে, হাড়গুলো ক্ষয়ে যাচ্ছে। হুম, যতবার ঘষাঘষি হবে ততবার আঘাত লাগবে। আমরা যদি হাতটাকেও এইভাবে ঘষতে থাকি তাহলে কি হবে? এইখানে তো একটা লাগবে, একটা তো পেন হবে। হুম, আপনি কন্টিনিউ করছেন, তখন আপনার সেই জায়গায় জ্বালা করবে। এটা আমাদের শরীরেও হচ্ছে। তাই জন্য যাদের অস্টিওআর্থ্রাইটিস, যতবার আমরা উপর নিচ করব, যতবার আমরা হাঁটু ভাঁজ করব, বসে থেকে উঠবো, ওঠা থেকে বসবো, আমাদের হাঁটুতে একটা আওয়াজ হয়। এই আওয়াজটা কিসের? এই যে হাড়ের মধ্যে যে ঘষাঘষি গুলো লাগছে, এটার আওয়াজ। এবার বারবার ঘষাঘষি হতে হতে হাড়টা ক্ষয়ে যেতে থাকে, তখন হাড়ের মধ্যে গ্যাপ বেড়ে যাবে, ওই জায়গায় ইনফ্লামেশন তৈরি হবে, হাঁটু ফুলে যাবে। এবং কারোর কারোর ক্ষেত্রে এরকমও দেখা যায় হাঁটু থেকে পায়ের বাকি অংশটা বেঁকে গেছে, কারণ হাড় ক্ষয়ে যাচ্ছে। তো হাড়কে শক্ত রাখার জন্য যেগুলো দরকার, ভিটামিন ডি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, এগুলো আমরা নিচ্ছি না খাবার থেকে, হাড় মজবুত হতে পারছে না, হাড় অতিরিক্ত শরীরের ওজনটাকে ধরে রাখতে পারছে না। হুম, তার ফলে পাটা বেঁকে যাচ্ছে, আমরা হাঁটতে পারছি না। বোঝা গেল এটা? এটার ডায়েটারি ম্যানেজমেন্ট আমাকে কিভাবে করতে হবে, এটা ক্লিয়ার হয়েছে? ম্যাম একটা কোশ্চেন বলবো, বলছি যে বলুন। এটা কি বেশি হাঁটার কারণেও হতে পারে? বেশি হাঁটার কারণে তখনই হবে, বেশি হাঁটা হচ্ছে মানে বেশি মুভমেন্ট হচ্ছে, তার মানে এখানে আমার এই ফ্লেক্সিবিলিটিটা দরকার। যদি এটা না থাকে তাহলে হবে, যদি আমার লুব্রিকেশন ঠিক থাকে তাহলে হবে না। খুব সিম্পলি ভাবুন, একটা মেশিন, ঠিক আছে? সেই মেশিন বা আমাদের দরজা, দরজার যে লক গুলো থাকে, ওই দরজার লকটাকে তো আমরা রোজ খোলাপড়া করছি, দরজাটাকে রোজ খুলছি বন্ধ করছি। তার মানে কি এই যে দরজাটা একটা সময় পরে গিয়ে নষ্ট হয়ে যাবে, এটাই স্বাভাবিক? এটা তো আমরা স্বাভাবিক ধরে নিই না। যেই মুহূর্তে আমরা দেখছি যে দরজাটা হয়তো একটুও আটকাচ্ছে, মানে দরজাটা খুলতে গেলে একটু শক্ত হয়ে গেছে, স্টিফনেস দেখা দিয়েছে, আমরা সঙ্গে সঙ্গে তার মধ্যে কোনো লুব্রিকেটর কিছু দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিই সেটার মধ্যে। হুম, আমরা শরীরের জন্য এটা করি না। তাই জন্য আমরা দোষ দিচ্ছি কিসের? হাঁটার উপরে, বা যারা এক্সেস অ্যাক্টিভিটি করছেন, সাইকেল চালাচ্ছেন সেই ক্ষেত্রে। এটা নয়, আমাকে লুব্রিকেশন ঠিক রাখতে হবে। হুম, যখন আমি খটখট আওয়াজটা বুঝতে পারছি, তার মানে আগে থেকে আমার সমস্যাটা হয়েছে, আমাকে আজকে থেকে তার প্রিকশনস নিতে হবে। এই অস্টিও আর্থ্রাইটিস কে বলা হয় ওল্ড এজ প্রবলেম। কেন? বয়সকালে গিয়ে হঠাৎ করে প্রবলেমটা আসছে না, এতদিন ধরে জিনিসটা ক্ষয়ে ক্ষয়ে ওল্ড এজে গিয়ে, মানে একটা সময়ের পরে গিয়ে সেটা আমরা বুঝতে পারছি, খুব কম বয়সে তো সেটা বুঝতে পারবো না। তাই এটাকে বলা হয় ওল্ড এজ প্রবলেম। বোঝা গেল? হ্যাঁ ম্যাম, কিন্তু এখন এটা 30 ইয়ার্স এজ হ্যাঁ, থেকেও মানে এটা শুরু কারণ হচ্ছে। আমাদের প্যাটার্নটাই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ ওল্ড এজ প্রবলেম কারণ আমাদের বয়স্ক বাড়িতে যারা রয়েছেন তাদের খাওয়া দাওয়ার ধরন, তারা যেভাবে খাবার খেয়ে এসেছেন এবং আমাদের এখনকার খাবার ধরনের মধ্যে হিউজ ডিফারেন্স রয়েছে। আমরা মোস্টলি কিন্তু প্রসেসড ফুডের উপরে জোর দিচ্ছি। হুম, সেখানে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বা ভেজিটেবলস, ফ্রুটস এগুলোর উপরে জোর দিই না, যার কারণে এটা ক্ষয়ে যেতে থাকে। বাট আগেকার সময় সেই ব্যাপারটা ছিল না, সেই জন্য তাদের ক্ষেত্রে দেখা যায়। এবার এখনকার সময় দাঁড়িয়ে মানে আপনাদের পরের জেনারেশন সেটা আর বলতে পারবে না যে এটা ওল্ড এজ প্রবলেম, কারণ এখন 30 পরেও আহ, মহিলা পুরুষ সবার এই সমস্যাটা দেখা যাচ্ছে। বিশেষ করে অস্টিওআর্থ্রাইটিস ইজ মোর প্রোন টু ডেভেলপ ইন উইমেন। কারণ এটারও কারণ আছে। কারণ কি? একটা হচ্ছে তাদের প্রসেসড ফুড, এক্সেস প্রসেসড ফুড যখন আমরা নিচ্ছি আমাদের একটা হরমোনাল ইমব্যালেন্স তৈরি হচ্ছে। এই হরমোনাল ইমব্যালেন্সের কারণে ইস্ট্রোজেন হরমোন কমে যেতে পারে, অতিরিক্ত স্ট্রেস নিয়ে ফেলছি তার কারণে ইস্ট্রোজেন হরমোন কমে যেতে পারে। আর এই ইস্ট্রোজেন হরমোনটা
আমাদের বোনস এর মধ্যে ক্যালসিয়ামটাকে অ্যাবজর্ব করাতে সাহায্য করছিল। তাই যেহেতু এই একটা হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়, সেই জন্য আমাদের এই মানে অস্টিওআর্থ্রাইটিস বা হাড়ের ব্যথা এটা অনেক আর্লি ডিসকভার করতে পারা যায়। বোঝা গেল? এবং হ্যাঁ। মানে মেনোপজের পরে মহিলাদের মধ্যে খুব কমনলি এটা দেখা যায়। আফটার মেনোপজ মহিলাদের হাঁটু ব্যথা, পায়ের ব্যথা এগুলো হবেই। এর কারণও এই ইস্ট্রোজেন লেভেল কমে যাওয়া। বিকজ আফটার মেনোপজ ইস্ট্রোজেন হরমোন সিক্রেশন হয় না, বা খুব কম সিক্রেশন হয় বললেই চলে, হয় না একেবারে রাতে, সেই জন্য কম দেখা যায়। যেখানে এই যে ফ্ল্যাক্সিডের কথা বারবার করে জোর দিই আমি, কেন? কারণ ফ্ল্যাক্সিডস এর মধ্যে থাকে ফাইটো ইস্ট্রোজেন। ফাইটো প্লান্ট মানে প্লান্ট বেসড ইস্ট্রোজেন, অর্থাৎ যে আমার বডিতে ইস্ট্রোজেন হরমোনের মতন কাজ করতে পারে, ফ্লেক্সিবিলিটি অ্যাবজর্পশনস গুলোকে ইমপ্রুভ করতে পারে। ক্লিয়ার? ইয়েস ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা ম্যাম, হ্যালো ম্যাম ম্যাম। এটা কি নাম? ম্যাম, হ্যাঁ বলুন। কি নাম বললেন? ম্যাম একটা কথা বলছি। বলুন। ম্যাম আমি আগে বলুন। বলে নিই please। বলছি যে এই যে আমি যেটা জানতে চাইছি যে রিমোটয়েড আর্থারাইটিস এর জন্য দেখা যাচ্ছে যে আমি রুমাটয়েড রিমোটয়েড আসিনি এখনো, শিওর অস্টিওআর্থ্রাইটিস শিওর বলছি। শিওর 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 ওকে, থ্যাংক ইউ। হুম। ম্যাম হ্যাঁ, তাহলে ওই বল- উঠতে বসতে খটখট করে আওয়াজ হয়, যন্ত্রণা হয়, সেই অর্থ জন্য? অস্টিওআর্থ্রাইটিসের জন্য। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরের নেক্সট প্রবলেম যেটা, নেক্সট কমপ্লিকেশন, দ্যাট ইজ রিউমাটয়েড আর্থ্রাইটিস। যে কটা আর্থ্রাইটিস এর টাইপস আমরা দেখেছি তার মধ্যে ওই স্পন্ডিলাইটিস, গাউটকে তো আর্থ্রাইটিস এর মধ্যে আমরা রাখি না, যেহেতু ইনফ্লামেশন হয় তাই জন্য বলা যেতে পারে, কিন্তু টিপিক্যালি বলতে গেলে গাউট আর্থ্রাইটিস এর মধ্যে পড়ে না। যদি খুব কমন একদম মেডিকেলি টার্মে আর্থ্রাইটিস বলি, তাহলে একটা হচ্ছে স্পন্ডিলাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, এবং তারপরে আসে এই রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটা একটা অটো ইমিউন ডিসঅর্ডারের মধ্যে পড়ছে। আচ্ছা, তার আগে একটু প্রশ্নটা শুনে নেবো, যিনি প্রশ্ন করছিলেন আর এর ব্যাপারে। ম্যাম যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই রিমোটয়েড আর্থারাইটিস কখন ধরা পড়ে, সেটা তো ধরুন এই জয়েন্ট পেন হবে, এটা রেডিশ ভাব থাকবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ এটা ওই ল্যাব টেস্টে যে রিমোটয়েড ফ্যাক্টর ইন ব্লাড, হ্যাঁ, এটা না একটু বেড়ে যায় মানে বেশ অনেকটাই, যেটা ধরুন 15-র মধ্যে মানে আসা। প্রশ্নটা কি ছিল আপনার, সেটা বুঝতে পারছি না। হ্যাঁ, আমার প্রশ্ন উঠেছে রিমোটয়েড আর্থারাইটিসের যে এই যে রিমোটয়েড ফ্যাক্টরটা বেড়ে যায়, যে এটা হুম। কেন বেড়ে যায় এবং এর রেমেডি বা কি? হ্যাঁ, ওকে, এটাই আমার কোশ্চেন। ঠিক আছে। এটাকে আচ্ছা, রিকভার আমি করা যায় যেভাবে কিনা, এটা আসছি, হ্যাঁ, পরপর আসছি, সেখানে আশা করবো আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন তাহলে, ঠিক আছে? আচ্ছা, এবারে আসি রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ক্ষেত্রে যেটা বললাম, এটা একটা অটো ইমিউন ডিসঅর্ডারের মধ্যে পড়ে, কিন্তু অন্যান্য অটো ইমিউন ডিসঅর্ডারস গুলোকে যেভাবে আমরা একেবারে ইনবর্ন দেখতে পাই, যেরকম টাইপ 1 ডায়াবেটিস আমরা একদম ছোট থেকেই বুঝতে পারবো, বাট রিউমাটয়েড আর্থ্রাইটিস সবসময় হয় না, একদম ছোট থেকে দেখা যায় না। কিছু ক্ষেত্রে ছোট থেকে দেখা যায়, একদম বাচ্চাদের ক্ষেত্রেও আমরা দেখতে পারি তাদের গেটে বা এই প্রবলেমটা আমরা দেখতে পারি। কেউ আনমিউট রয়েছে, মিউট রাখুন প্লিজ। একদম বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই, যেটা জেনেটিক কারণে হয়। রিউমাটয়েড আর্থ্রাইটিসের মেজরলি আমরা দুটো কারণ দেখতে পাই, একটা হচ্ছে জেনেটিক কারণ, আরেকটা ইনফেকশন। পরবর্তীকালে কোনো কিছু ইনফেকশনের কারণে। আগে এটা আমাদের ইমিউনিটির সাথে কানেক্টেড। এবার প্রথমে আসবো জেনেটিক ফ্যাক্টরের ক্ষেত্রে। জেনেটিক ফ্যাক্টরের ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় এই রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে, এবং বাচ্চাদের দেখবেন সেখানেও গ্রোথ ফল্টার্ড হচ্ছে, তাদের গাঁটের ব্যথা, বিশেষ করে হাতের আঙুল, পায়ের আঙুল, এইগুলোর একটা ব্যথা আমরা দেখতে পাই। হাতের আঙুল বা পায়ের আঙুলে একটা ব্যথা দেখা যেতে পারে এবং প্রচন্ড পেন হয়, সেই জায়গাটা ইনফ্লামড হয়ে যেতে পারে, জ্বালা করতে পারে এবং ফুলে যায়। হুম, বাইরে থেকে দেখে আমরা বুঝতে পারি যে জায়গাটা ফুলে গেছে। এইরকম একটা কারণ আমরা দেখি জেনেটিকের ক্ষেত্রে। নেক্সট যদি অন্যান্য কারণ দেখি, মানে অ্যাডাল্টদের ক্ষেত্রে এবার যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে, তার কারণ কি? ফার্স্ট হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস কিছু থাকে, যেরকম একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হচ্ছে স্মোকিং, এক্সেস স্মোকিং বা অ্যালকোহলিজম।
সেটার কারণে আমাদের বডির ইমিউন সিস্টেমটা অল্টার হয়ে যেতে পারে এবং অটো ইমিউন ডিসঅর্ডার জেনারেট করতে পারে, সেটার জন্য হতে পারে। নেক্সট কারণ কি? ইনফেকশন, মানে দীর্ঘদিন ধরে যদি কোনো ইনফেকশন হচ্ছে, কোনো সিভিয়ার ইনফেকশন হচ্ছে এবং বারবার বডি সেটার জন্য সাফার করছে, তখনও শরীরে অটো ইমিউন ডিসঅর্ডার জেনারেট হতে পারে। হুম, সেটা যে কোনো ধরনের ইনফেকশন হতে পারে এবং এই ইনফেকশনটা যদি ক্রনিক থাকে, মানে দীর্ঘদিন ধরে ইনফেকশনটা চলছে, এরকম ক্রনিক কেস যদি দেখি তাহলেও জেনারেট হতে পারে। এক্সকিউজ মি। নেক্সট আরেকটা কারণ আমরা দেখি, সেটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্সের কারণে। হরমোনাল ইমব্যালেন্সের কারণে স্পেশালি अगेन মহিলাদের মধ্যে এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের প্রবণতা দেখা যায়। কি কি কারণে এই হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে? এক্সেসিভ স্ট্রেসের কারণে হতে পারে, খাবারের মধ্যে যদি সিম্পল কার্বোহাইড্রেট বা রিফাইন্ড কার্বোহাইড্রেট, প্রসেসড ফুড, এই জিনিসগুলোর প্রাধান্য বেশি থাকে এবং প্রোটিন পার্সেন্টেজ যদি কম থাকে, তাহলেও সেই থেকে একটা হরমোনাল ইমব্যালেন্স তৈরি হচ্ছে। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্টস বা অ্যান্টিঅক্সিডেন্টস যদি খাবারের মধ্যে প্রপারলি না থাকে, সেখান থেকে যে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়, তার কারণেও এই রিউমাটয়েড আর্থ্রাইটিস অ্যাডাল্টদের ক্ষেত্রে দেখা যায়। হুম, এবং এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের কিছু টেস্ট হয়, যার মধ্যে সেই টেস্টটাকে বলা হয় RA ফ্যাক্টর। এই যে R ফর রিউমাটয়েড, A ফর আর্থ্রাইটিস, RA ফ্যাক্টর হিসেবে একটা টেস্ট করা যেতে পারে। যদি কারোর RA ফ্যাক্টরটা পজিটিভ রয়েছে, তার মানে তার বডিতে অটো ইমিউন ডিসঅর্ডার জেনারেট করেছে। আবার কারোর কারোর ক্ষেত্রে RA ফ্যাক্টরটা নেগেটিভ থাকে, তার মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস তার নয়, তার প্রবলেমটা কি? গাউটের সমস্যা। যাদের RA ফ্যাক্টর নেগেটিভ থাকে, আমরা কিন্তু দেখবো তাদের ইউরিক অ্যাসিড লেভেল বেশি। যাদের RA ফ্যাক্টর পজিটিভ, তাদেরও ইউরিক অ্যাসিড লেভেল বেশি, কিন্তু যদি নেগেটিভ থাকে তাও ইউরিক অ্যাসিড লেভেল বেশি, তার মানে গাউটের সমস্যা। বিকজ দুটো কেসেই কিন্তু এই স্মল জয়েন্ট থেকে শুরু হয় সমস্যাটা প্রথমে। এবং গাউটে যেটা দেখা যায় না, মানে একটা বেসিক সিমটমের যে ডিফারেন্স RA এবং গাউটের মধ্যে, সেটা হচ্ছে স্টিফনেস। গাউটের মধ্যে একটা স্টিফনেস, সেটা আমরা ফিল করি না সেভাবে, বাট রিউমাটয়েড আর্থ্রাইটিসে এই স্টিফনেসটা ফিল করা যায়। ধরুন হাতের আঙুলে ব্যথা, তাহলে হাতের আঙুলকে ভাঁজ করতে পারবো না, এইভাবে এই ফ্লেক্সিবিলিটিটা থাকছে না। হুম, এবং তার সাথে আঙুলগুলো বেঁকে যেতে পারে, মানে এই রকমই হয়ে যেতে পারে, ব্যথার কারণে ওটাকে সোজা করা যাচ্ছে না, আঙুলটা বেঁকেই গেছে। এরকমও প্রবলেম দেখা যেতে পারে, যেটাকে আগে ঠিক করা সম্ভব নয়। এটাও কিন্তু একটা ডিজেনারেটিভ ডিজিজের মধ্যে আমরা রাখতে পারি। কারণ যদি কোনো কারণে লিভার ইনফেকশন হয়ে থাকে বা লিভার ডিসঅর্ডার হয়েছে, হুম, সেখান থেকেও কিন্তু এই রিউমাটয়েড আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। তবে এইগুলো পুরোটাই আমরা সার্ভে বেসড বলা যেতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের এক্সাক্ট কারণ হিসাবে কোনোটাই এখনো অবধি প্রুভড নয়, যে এই কারণটা আমার হয়েছে মানে আমার বারবার ইনফেকশন হচ্ছে মানেই আমার রিউমাটয়েড আর্থ্রাইটিস হবে, এই কারণটা কিন্তু এখনো অবধি প্রুভড নয়। ঠিক তাই জন্যই এর ট্রিটমেন্টটাও সেইভাবে অ্যাপ্লিকেবল হয় না সবকিছুতে। কিছু ট্রিটমেন্ট থাকে, কিছু মেডিকেল ট্রিটমেন্ট থাকে, কিন্তু কোনোটাই কিউরেবল নয় রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য। ওকে, যদি আমরা ডায়েটে চলে আসি, মেডিকেল ট্রিটমেন্ট তো আমরা ধরছি না, যদি ডায়েটের মধ্যে আসি, তাহলে এমন কোনো ফুড নেওয়া যাবে না যেটা ইনফ্লামেশনকে আরো লিড করতে ম্যাম পারে। আরে ফ্যাক্টরটা একবার বলবেন? কোনটা বলুন? আরে ফ্যাক্টর। RA ফ্যাক্টর, RA ফ্যাক্টর হচ্ছে যেটা টেস্ট করছি আমরা, সেইটা RA ফ্যাক্টরের মধ্যে পড়ছে। অর্থাৎ RA ফ্যাক্টর যদি পজিটিভ হয়, তার মানে তার রিউমাটয়েড আর্থ্রাইটিস রয়েছে। রিউমাটয়েড আর্থ্রাইটিস রয়েছে মানে সে বাইরে থেকে আসা কোনো ইনগ্রেডিয়েন্টকে সেভাবে অ্যাডপ্ট করতে পারছে না, এবং তার জন্য আমাদের বডির যে ইমিউন সিস্টেম, এটা ইনফ্লামেশনের কারণে, মানে ইমিউন সিস্টেম সেখানে কাজ করছে এবং
একটা ইনফ্লামেশন তৈরি করছে। এটা যদি আরএফ ফ্যাক্টর পজিটিভ হয়। এই রুমাটয়েড আর্থ্রাইটিসের জন্য আরো একটা টেস্ট করা হয়, সেটা হচ্ছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন, মানে বডি কিভাবে রিয়াক্ট করছে সেই টেস্টটাও করা হয়ে থাকে। সেটাও যদি পজিটিভ আসে তার মানে তার রুমাটয়েড আর্থ্রাইটিসের সমস্যা, অর্থাৎ অটো ইমিউন ডিসঅর্ডার জেনারেট করেছে। এই পুরো টেস্ট গুলো করার মানে একটাই, যে আমার বডি ইমিউন সিস্টেমটা কিভাবে কাজ করছে। যদি এগুলো পজিটিভ আসছে তার মানে ইমিউন সিস্টেম প্রপারলি কাজ করতে পারছে না ও আইডেন্টিফাই করতে পারছে না। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমাকে ম্যানেজ করতে চাই, আমার ডায়েটারি ম্যানেজমেন্ট কি হবে? ডায়েটারি ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথম কিছু ফুড যেগুলোকে অ্যাভয়েড করতে হয়, যারা ইনফ্লামেশনকে লিড করে। তার মধ্যে প্রথম ফুড হচ্ছে ডেয়ারি প্রোডাক্টস, অর্থাৎ অ্যানিমাল মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস, যেটা হরমোনাল ইমব্যালেন্স তৈরি করতে পারে, ইনফ্লামেশন তৈরি করতে পারে। তাই মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টসকে বাদ দিতে হবে। সেকেন্ড কি, অ্যানিমাল প্রোটিন, অর্থাৎ মাছ মাংস ডিম দুধ, মাছ মাংস ডিম এই যে জিনিসগুলো, বিশেষ করে অর্গান মিট। অর্গান মিটের ক্ষেত্রে রিউমাটয়েড আর্থ্রাইটিস বেড়ে যাওয়ার চান্স আরো বেশি থাকে, তাই এটাকে বাদ দিলাম। মাছটা খাওয়া যেতে পারে, মাছের ক্ষেত্রে সবসময় রেস্ট্রিকশন থাকে না, ছোট মাছের ক্ষেত্রে ওটা নেওয়া যেতে পারে। বাট বাকি যেগুলো সেগুলোকে সম্পূর্ণরূপে রেস্ট্রিক্ট করতে হবে। এই দুটো জিনিস আমার রেস্ট্রিকশনের দরকার রুমাটয়েডের ক্ষেত্রে। থার্ড কি, কোনগুলো আমি ইনক্লুড করব আমার ডায়েটের মধ্যে? আচ্ছা, আরেকটা জিনিস রেস্ট্রিক্ট করতে হবে, দ্যাট ইজ রিফাইন্ড কার্ব। রিফাইন্ড কার্বোহাইড্রেটটাকে রেস্ট্রিক্ট করা দরকার, অর্থাৎ সিম্পল সুগারটাকে রেস্ট্রিক্ট করতে হবে। এবারে আসবো কি কি ইনক্লুড করছি। ইনক্লুশনের মধ্যে মানে এতক্ষণ ধরে আমরা আর্থ্রাইটিসের যে টাইপগুলো পড়লাম সেখানে ওমেগা 3 কথা বলেছি, ইম্পর্টেন্স এর কথা বলেছি। রিউমাটয়েড আর্থ্রাইটিসে ওমেগা 3 ছাড়া হবে না, ম্যানেজ করা সম্ভব নয়। তাই ওমেগা 3 এর প্রয়োজনীয়তা রিউমাটয়েড আর্থ্রাইটিসের সব থেকে বেশি। অস্টিওতেও প্রয়োজন, কিন্তু রিউমাটয়েড এটা ছাড়া চলবে না, এরকম একটা সিচুয়েশন। তো ওমেগা 3 নিচ্ছি, এবং ফাইবার, এই দুটোর উপরে বেশি জোর দেওয়া দরকার। ঠিক আছে, এবং প্রত্যেকটা মিলে আমাকে ওমেগা 3 ইনক্লুড করতে হচ্ছে। ওমেগা 3 কি কি ভাবে ইনক্লুড করতে পারি? ব্রেকফাস্টে যদি ফ্রুটস নিচ্ছি, ফ্রুটস এর সাথে আলাদা করে রোস্টেড ফ্ল্যাক্স নেওয়া যেতে পারে, বা সকালবেলায় ওই চিয়া সিডস ওয়াটার নেওয়া যেতে পারে। অথবা আমরা কি রাখতে পারি, ফ্ল্যাক্স কে গ্রাউন্ড করে, মানে একেবারে গুঁড়িয়ে রোস্ট করে, ড্রাই রোস্ট করে সেটাকে গুঁড়িয়ে সেটাকে গরম জলের সাথে দিয়ে খেতে পারা যায়। রিউমাটয়েড আর্থ্রাইটিসে খুব অতিরিক্ত ঠান্ডা খাবার খাবো না, হালকা গরম বা রুম টেম্পারেচারের খাবার আমরা খেতে পারি। তো ফ্ল্যাক্স কে আমরা সেইভাবে নেওয়া যেতে পারে। এছাড়াও কি, আবার যদি আমি লাঞ্চ করছি, তাহলে লাঞ্চের মধ্যেও, লাঞ্চের সাথে না হলেও অ্যাটলিস্ট লাঞ্চের সাথে আমি স্যালাড নিচ্ছি, তো স্যালাডস এর সাথে আমি আবারও কিছু সোকড চিয়া সিডস রেখেছিলাম, জলে গুলিয়ে নয় কিন্তু, জাস্ট ধরুন 1 কাপ জলের মধ্যে আপনি চিয়া সিডটাকে সোক করে রেখেছেন, তাহলে ওটাই একটা, ওই জলটাকে পুরোটা অ্যাবজর্ব করে নিয়ে জেল লাইক একটা কনসিস্টেন্সি হচ্ছে, স্যালাডের সাথে আমি সেইগুলোকেও অ্যাড অন করে দিলাম। প্রত্যেকটা সময়ের ডায়েটে আমাকে এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটাকে রাখতে হবে। ধীরে ধীরে যখন সিভিয়ারিটিটা কমতে থাকবে তখন আমি ওমেগা 3 এর পার্সেন্টেজটাকে একটু কমাতে পারি। ঠিক আছে, এটা বোঝা গেল? প্রোটিন এক্ষেত্রে নেওয়া যাবে না? এক্ষেত্রে প্রোটিন চলবে না? প্রোটিন প্রোটিন চলবে, নর্মাল প্রোটিন লাইক প্লান্ট প্রোটিন চলবে, প্রোটিনের উপরে আলাদা করে কোনো এমফাসিস নেই। একদম মডারেট প্রোটিন আমরা যেটা রিকোয়ারমেন্ট থাকে আমাদের 0.8 থেকে 1 গ্রাম পার কেজি আইডিয়াল বডি, সেটাই রাখা যেতে পারে। থ্যাংক ইউ ম্যাম। হ্যালো ম্যাম। হুম, হ্যালো ম্যাম, আমি একটা কথা বলুন। জিজ্ঞাসা করছি। আমার আমার বাবার এই গাঁটে গাঁটে ব্যথা হয়, শুধুমাত্র এই আপনার হাতের কবজি, পায়ের হাঁটু আর হুম পায়ের পাতার ওপরে যে দুদিকে আমরা যেখানটা ভর দিয়ে বসি, হুম 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 ওই দুটো জায়গায় ব্যথা হয়। এমন ফুলে যায় যে সেখানটা আবার গরম হাত দেওয়া যায় না। ওই তো তো, আমরা যে কটা দীর্ঘদিন, প্রবলেম বললাম সেখান থেকেই তো আপনার সমস্যাটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন। হ্যাঁ ইউরিক অ্যাসিড কিন্তু লেভেল চেক করেছেন?
হ্যাঁ, উনার ইউরিক অ্যাসিড খুব একটা বেশি নেই, কিন্তু উনার ব্লাড টেস্টে দেখা গেছে উনার ডব্লিউবিসির পরিমাণ রক্তে প্রচুর বেশি। হুম এটার কারণে ডাক্তারবাবুরা বলছেন যে বাবার নাকি রক্ত ডব্লিউবিসির পরিমাণটা বেশি থাকার জন্য হুম, রক্তটা ওই জায়গায় জমাট বেঁধে যাচ্ছে। একদম। হ্যাঁ, যার কারণে ডাব্লিউবিসির পরিমাণ প্রচুর বেশি কেন বলুন তো? কারণ ডাব্লিউবিসি হচ্ছে আমাদের ইমিউন সেল, ইমিউনিটি দেয়। হুম, হ্যাঁ, তারা ওভার অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, কেন ওভার অ্যাক্টিভ হয়েছে? এখান থেকে কিন্তু অটো ইমিউন ডিসঅর্ডার জেনারেট হতে পারে। তাই এখন থেকে ওটাকে ঠিক করা দরকার। বোঝা গেল? কিভাবে, কেন সেটাই ওভার অ্যাক্টিভ হয়েছে? ইনফেকশনের জন্য বা দীর্ঘদিনের ইনডাইজেশনের জন্য। ভুল খাদ্যাভ্যাসের কারণে আমার ইমিউনিটি ওভার অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, আচ্ছা ম্যাডাম। তাহলে এখন আমাকে ম্যানেজমেন্টটাতে কি করতে হবে? এমন কিছু ফুড নিতে হবে যাতে কোনোভাবেই ইনডাইজেশন না হয়, কনস্টিপেশন না হয়। সো অগেন আমাকে ফিরে আসতে হবে আমার ফাইবার রিচ ডায়েটের মধ্যে এবং ন্যাচারাল ফুড বা প্লান্ট বেসড ফুডের উপরে। অ্যানিমাল ফুড বাদ রেখে প্লান্ট বেসড ফুডের উপরে বেশি জোর দিতে হবে। এই যে বললেন খুব একটা বেশি নয়, তার মানে একটু হলেও বেশি রয়েছে ইউরিক অ্যাসিড, সেটা কমবে আস্তে আস্তে। ইউরিক অ্যাসিড লেভেল প্রথমে ফার্স্ট টার্গেট হবে ইউরিক অ্যাসিড লেভেল কমানো, এবং তারপরে যখন এই ফ্রুটস, ভেজিটেবলস এবং ফাইবার্স এর উপরে আপনি জোর দিচ্ছেন, তখন দেখবেন এই যে ডাব্লিউবিসি কাউন্ট যেটা এখন অনেকটা বেশি হয়ে গেছে, 3 মাস পর 6 মাস পরে ধীরে ধীরে এই কাউন্টটা কমতে থাকবে, কারণ বডির ইমিউন সিস্টেম আবার রেগুলারাইজ হতে থাকবে। আচ্ছা, ঠিক আছে। আমি সেটাই আপনাকে জিজ্ঞাসা করছি, এটা কি হুম, সারানো সম্ভব? এবার ডাক্তারবাবুরা হ্যাঁ, এমন ভয় খাইয়ে দিয়েছেন, উনি হুম, কারুর বাড়ি, উনাকে বলা হয়েছে যে আপনি কোনোদিন কারুর বাড়ি গিয়ে রাত কাটাবেন না, আপনার যে কোনো সময়ে রক্ত এরকম শিরার মধ্যে জমা হয়ে যায়, আপনার হুম, মানে দুর্ঘটনা ঘটতে পারে। তো সেই জন্য হুম। আমার বাবা কোনোদিন কারুর বাড়ি গিয়ে রাত কাটায় না। না, মানে এমন তিনি একেবারেই এত ভয় পাওয়ার কিছু নেই ওটা। হ্যাঁ, যে প্যাটার্নটা বললাম সেই প্যাটার্নটাকে মেনটেন করুন। ওনার কি এমনিতে জায়গায় জায়গায় ব্লাড ক্লট হয়ে যায়, মানে কালশিটের মতন দেখতে পান? কোথাও লাগেনি? না, নর্মালি না, দেখতে পান? না, কিচ্ছু নেই, শুধু ওই আপনার বেশি হয় পূর্ণিমা, অমাবস্যা এই তিথিগুলোতে বেশি হয়। আর যখন আমরা তো মানে চাষি তো উনি, তো হুম, যখন মাঠে কাজের পরিমাণটা একটু বেশি হয় তখন ওই জায়গাগুলো, ওই 3টে 4টে জায়গাতে ম্যাডাম একদম হ্যাঁ, মানে ফুলে ইয়ে হয়ে যায়, আর প্রচুর গরম হয়ে যায়। তারপর আবার যখন ওষুধ খাওয়া হয় তখন আধ ঘন্টা 1 ঘন্টা পর আস্তে 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 কমতে থাকে। আচ্ছা, কোনো অসুবিধা নেই, ওটাকে ঠিক করতে পারবেন। হ্যাঁ, এবং যেহেতু আপনি বলছেন যে আপনারা চাষের সাথে যুক্ত, তাহলে এই ক্ষেত্রে আপনাদের সুযোগটা অনেক বেশি একদম ফ্রেশ ভেজিটেবলসটাকে নেওয়ার। তো প্রত্যেক দিনের ডায়েটের মধ্যে ফাইবার যুক্ত খাবারগুলোকে বেশি রাখুন। এবং যেহেতু উনি অলরেডি, মানে আমরা বাইরে থেকে দেখে আমরা বুঝতে পারি না, আমরা হয়তো এমন অনেক খাবার খেয়ে নিই যার মধ্যে প্রচুর কেমিক্যালস রয়েছে, যার জন্য আমাদের সমস্যা আরো বাড়ে। ওনার ক্ষেত্রে এই সুযোগটা রয়েছে, উনি জানতে পারছেন যে কোনটার মধ্যে কি ইউজ করা হচ্ছে। হুম, তো একটু কম কেমিক্যালস যুক্ত, যেগুলো একদম ফ্রেশ, এরকম ভেজিটেবলস নেওয়া। যদি ফল নাও পারা যায়, তাহলেও সবজির পরিমাণটা যাতে প্রত্যেকদিন থাকে, এবং কাঁচা সবজি, হুম, কাঁচা সবজিটাকে রেগুলার রাখা। এবং তার সাথে ওমেগা 3 এর মধ্যে, এবার আপনাদের ক্ষেত্রে ওই মানে যে এরিয়াতে ধরুন থাকছেন, সেখানে যদি প্রচুর কিছু নাও পাওয়া যায়, তাহলেও অন্তত পক্ষে ফ্ল্যাক্সিডটাকে কেনার চেষ্টা করুন, কারণ ওটা এখন অনলাইনেও পাওয়া যায়। হুম, তো সেটা যদি সম্ভব হয় ফ্ল্যাক্সিডটাকে রাখার চেষ্টা করুন। বাকি সবজি, মানে সবজি ছাড়া এটাকে আর কিছু করা যাবে না, বিশেষ করে সবুজ, গ্রিন ঠিক লিফি ভেজিটেবলস অর গ্রিন ভেজিটেবলস রেগুলার এর ফুডের মধ্যে রাখতে হবে। ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে। এই যেমন রিউমাটয়েড যে আর্থারাইটিসটা আমরা ম্যাম, দেখলাম যে এটা হুম, ছোটবেলা কোনোদিন সারানো যায় না। তো আমি হুম, আপনাকে সেটাই জিজ্ঞাসা করছি, আমার বাবার ক্ষেত্রে এটা কি সারানো সম্ভব? হ্যাঁ, হ্যাঁ, সম্ভব। মানে কারণ এক- এখন যেহেতু ওনার একদম বয়স এখন প্রাইমারি স্টেজ আপনি বলছেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা ঠিক করা যাবে। প্রাইমারি ওনার স্টেজ আরে না। ফ্যাক্টর কি স্টেজ, মানে আরে ফ্যাক্টর কি টেস্ট হয়েছে? না ম্যাডাম, আমি ওইটা অতটা বলতে পারবো, ওটা মনে হচ্ছে আমাদের এখানে টেস্ট হয়নি। আর উনার এটা হয়েছে, উনার যখন 35 বছর বয়স থেকে এরা ধরা পড়েছে, এখন উনার বয়স 70 ছুঁই ছুঁই। আচ্ছা, তাহলে তাহলে সেটা একটু ডিফিকাল্ট অবশ্যই, কিন্তু হ্যাঁ আপনি ম্যানেজ করতে পারবেন। হ্যাঁ, অনেকটাই আপনি ম্যানেজ করতে পারবেন কিছুটা তো প্রপার রিলিফ ডায়েটটাকে পাবো, মেনটেন যে করলে। ভয়টা উনার মধ্যে আছে সেটাকে তো অন্তত কিচ্ছু করে হবে না, কিছুটা। না, 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 ওইসব কোনো চিন্তা করার কিছু নেই। ম্যাডাম এখানে দুটো টেস্টের কথা একেবারেই বলেছেন। ম্যানেজ করা যাবে।
ম্যাম একটা আমি একটা যেটা আরেকটা বলতে চাইছি, হ্যালো, একটা কি একটা আরেক একটা আরেকটা হচ্ছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন। সি রিঅ্যাক্টিভ শর্ট ফর্ম আমি কি লিখে ম্যাডাম? দিচ্ছি। ম্যাম এইভাবেই টেস্ট করা হয় এই ওষুধ। আমি বলছি যে এই আরএ ফ্যাক্টরটা কি কখনো কি কন্ট্রোল করা যায় না, বা এটা কি কমানো সম্ভব নয়? কমানো সম্ভব নয় বলতে হচ্ছে ওই ডায়েট দিয়ে আপনি এটাকে ম্যানেজ করে রাখতে পারবেন। আচ্ছা ধরুন এটা আমাদের যে মেডিসিন, যেটা আজকে 4 বছর ধরে আমার মিসেস এটা সাফার করছে, কোনোভাবেই আমি হুম কমাতে পারছি না। এই মেডিসিন হুম গুলো দিয়েছে, এই মেডিসিন গুলো ডক্টর অ্যাজ পার ডক্টর বলছেন যে এটা লাইফ লং খেয়ে যেতে হবে। হুম এখন হুম। আমি বুঝতে পারছি না লাইফ লং খাওয়া মানে কতদিন, আরো এটা খেলে কি হয় জানেন মেডিসিনের তো? কাজ একেবারেই নয়। হ্যাঁ, কারণ এটা ট্রিটমেন্ট করে কিওর করা নয়। এবার সেই কারণেই বললাম যে জিনিসে আপনি মেডিসিন তখনই নেবেন যখন সেটা কিওরেবল হবে। যখন কোনো কিছু লাইফ লং খেয়ে যেতে হয় তার মানে ওটা মেডিসিনের কাজ নয়, ওটা আপনার লাইফস্টাইল ডিসঅর্ডারের সাথে রিলেটেড। ঠিক আছে, তার অর্থাৎ সেখানে আপনাকে ডায়েটটাকে আগে রাখতে হবে ঠিক করে। ডায়েট রাখা মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস মানেই আমাকে ওমেগা-3 এবং ফাইবার এই দুটোর উপরেই জোর দিতে হবে। যখন আমরা আমাদের ডায়েটটাকে এইভাবে সেট করব, আস্তে আস্তে করে আমরা কিন্তু দেখতে পাবো এই যে ফ্যাক্টরস গুলো এগুলো কিছুটা কন্ট্রোলে এসে গেছে। এবার এমন নয় যে কন্ট্রোলে চলে এলো আমি আবার সব ছেড়ে দিলাম, আবারও কিন্তু বেড়ে যেতে পারে। ডায়েটটা যেটা আমি ওষুধ কন্টিনিউ করছি সেটার জায়গায় আমি যদি আমার প্রপার ফুডটাকে কন্টিনিউ করি আমার অনেকগুলো কাজ একসাথে দেবে, তাই সেটা করাটা বেটার। হুম তাহলে মানে তাহলে একটা জিনিস আমি বুঝতে পারছি যে আমি যদি ডায়েটটাকে ধরুন ওমেগা-3 এবং হুম যেটা ফাইবার, এই ইনটেকটা যদি আমি ঠিকঠাক করতে পারি, তাহলে হুম। কি ওভার এ পিরিয়ড অফ টাইম কি আমি এই মেডিসিনের নির্ভরতাটা কাটাতে পারবো? কিছুটা হলেও আপনি কাটাতে পারবেন। ঠিক আছে, হয়তো যেটা এখন রোজ নেওয়ার প্রয়োজন হচ্ছে সেটা আর রোজ নিতে হবে না। ওকে ম্যাম, মানে বোঝা মানে গেল? ইন্টারভ্যালে আমি নিতে হবে সেটাকে, তাই তো? মানে একেবারে হ্যাঁ। বন্ধ না করে ইন্টারভ্যালে আমি নিতে হবে আর কি। হুম হুম হুম। ওকে ওকে ওকে। ম্যাম ম্যাডাম আমার ম্যাম একটা কথা। ম্যাম হরমোনাল ডিসব্যালেন্স একটু বলবেন, তার জন্য কি নিতে হবে? হরমোনাল ইমব্যালেন্স অনেক হরমোনাল ইমব্যালেন্স এই যে যে ফ্যাক্টরটা বললাম মানে যে ডায়েটটা বলছি, এই ডায়েট যদি কেউ ঠিক করে করে তাহলে হরমোনাল ইমব্যালেন্সটাকেও ঠিক করা যাবে। কিন্তু হ্যাঁ, স্ট্রেস ফ্যাক্টরের জন্য যে ইমব্যালেন্সটা তৈরি হচ্ছে সেটা তো অবশ্যই ডায়েট থেকে ঠিক করা যাবে না, সেটা আমার মেন্টাল হেলথ। সো আমাকে সেলফ কাউন্সেলিং করতে হবে, আমার স্ট্রেসটাকে আমি কিভাবে রিডিউস করতে পারবো সেই ওয়ে আউটটা আমাকেই খুঁজতে হবে। হুম, কিন্তু আমার হেলথের উপরে যে এফেক্টটা পড়েছে সেটার জন্য আমি যখনই লিফি ভেজিটেবলস নেব, ওমেগা-3 নেব, সেটা আমার ইমব্যালেন্সটাকে কিছুটা হলেও ঠিক করতে পারবে। জি ম্যাডাম, আমার একটু সমস্যা আছে, একটু আলাপ করতাম। সেটা হচ্ছে আমার হলো ডান পায়ে হাঁটুতে এমনিতে কোনো সমস্যা হয় না, কিন্তু দীর্ঘ সময় বসে থাকলে সেখানে আস্তে আস্তে একটু ব্যথা করতে থাকে। লিকুইড রিটেনশন হচ্ছে সেই জায়গায়, সেই জন্য এই প্রবলেম গুলো দেখা যায়। এগুলো পুরোটাই আমাদের লাইফস্টাইল, যদিও এটা লাইফস্টাইল ডিসঅর্ডারই পড়ছি। লাইফস্টাইল কেন বলছি, কারণ আবারও বডি ওয়াটার রিটেন করছে, সোডিয়াম ইনটেক শরীরে বেশি, তো সোডিয়াম ইনটেককে কমাতে হবে। হুম, তাহলে ওয়াটার রিটেনশনটা ধীরে ধীরে কমতে থাকবে এবং আপনার জল খাওয়া কম, ওয়াটার ইনটেক কম কিন্তু সোডিয়াম ইনটেক বেশি, সেই জন্য এই প্রবলেমস গুলো আমরা দেখতে পাই। থ্যাংক ইউ। ম্যাডাম আমার একটা কথা ছিল। বলুন। কথাটা হচ্ছে আজ থেকে বছর 5 আগে আমারও ডান হাঁটুর প্রচন্ড ব্যথা। হুম এমনকি আমি মানে হাঁটাচলা করতে একদম পারতাম না, পা গুলাকে একটু মেলাতেও পারতাম না, প্রচন্ড ব্যথা। এলোপ্যাথি হুম তখন ন্যাচারালি এলোপ্যাথি ডাক্তার দেখিয়েছি, ওখানে প্রায় বছর 3 দেখানোর পরে একটু কম হলো কিন্তু সারলো না। সেই আমার ব্যথা থাকলোই, হুম আমি চলতে পারতাম না খুব ভালো করে, আর একটু ওয়েটও তো নিতে পারতাম না। হুম তারপরে আমি বছর 2 এলোপ্যাথি হোমিওপ্যাথি দেখিয়েছি, তাতে যেন আর একটু বেটার মনে হলো। তারপরে আমি আপনার এই ফিওনা সমীর বাবুর সঙ্গে আমার হচ্ছে গিয়ে এই বই পত্রগুলো আমি দেখলাম, সে বইপত্রগুলো কিনে কিছু কিছু আমি খাওয়া দাওয়া এবং আমার ডায়েট চেঞ্জ করলাম। হুম করতে দেখা গেল ওতে বেশিরভাগই আমি ওই ফ্লাক্স সিডস, সেমন সিডস, সানফ্লাওয়ার সিডস, পামকিন সিডস আর
হচ্ছে কি এই সমস্ত মানে ওয়াটারমেলন সিড এইগুলোকে হুম গুঁড়ো করে বেশ করে খেয়েছি। তাই খেতে খেতে এখন দেখছি যে আমার ওই সমস্যাটা এখন আর মানে যার কারণের জন্য আমার এখানে ঢোকা সেটা তো তার আগেই আমার দেহ কমপ্লিট হয়ে গেল। আমি তো মানে আর কিছু বুঝতে পারছি না, কিন্তু ওই ওয়েটটা একটু মানে একটু বেশি লস করে ফেলেছি। এই আমার বাড়ির সবাই ওয়েট মানে লস প্রবলেম। যদি হয়ে থাকে তার মানে সেখানে প্রোটিন ইনটেকটাকে বাড়াতে হবে, কারণ হ্যাঁ সিডস তো আমাকে প্রোটিন সরবরাহ সেটা করবে আমার না। বিএমআই এখন 21-এ হ্যাঁ আছি, মানে খুব একটা কমে আচ্ছা, যায়নি। 21 তো এই ঠিকই আছে, হ্যাঁ 20 থেকে 23 পর্যন্ত ঠিক মানে 21 না, থেকে 23 পর্যন্ত একদম ঠিকঠাক, আমার 24 20 হলে সাড়ে সেটা 24 ঠিক মতন আছে। ছিল, 24.5 মতন হ্যাঁ ছিল। তা সেটা একটু 21 একদম কমিয়েছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো হ্যাঁ অসুবিধা নেই। তা সেটা 23-এর নিচে একটু থাকলে খুব ভালো। হ্যাঁ তা এইটা এখন দেখছি তবু আমি ওই মানে ওই প্যাডটা মাঝে মাঝে মানে বাইরে যেতে হলে পরি, মানে যদি কিছু আবার অসুবিধা হয়ে যায়, যদি কিছু হুম রাস্তায় মানে হয়ে যায়, কিন্তু দেখছি যে মোটামুটি আগের থেকে এখনো হয়েছে। আর ওই যে উঠতে বসতে যে কড়কড় মর্মর শব্দটা, এইটা হুম কিন্তু আগে সেটা আর একটু থাকবে বেশি, না। সেটা বেশি ছিল, এখন তো অনেকটা হুম কমে কিন্তু আছে। হুম। সেটা এইটা আস্তে কি আস্তে করে দেখবেন অনেক কমে যাবে, কারণ আচ্ছা আচ্ছা ফ্লেক্সিবিলিটি, আপনি যে সিডস গুলো নিচ্ছেন তার হ্যাঁ কারণে আপনার হ্যাঁ, ফ্লেক্সিবিলিটি ইমপ্রুভ করছে। হুম? আচ্ছা আচ্ছা তো হ্যাঁ আমরা প্রথম থেকেই মানে একদম মেটাবলিক সিনড্রোম থেকে আমরা যে ডায়েট প্যাটার্নটার কথা বলছি সেই ডায়েট হ্যাঁ হ্যাঁ প্যাটার্ন যদি আমরা প্রত্যেকে ফলো করি, রেসপেক্টিভ অফ আর কমপ্লিকেশনস, আমরা যদি হ্যাঁ প্রত্যেকে ফলো করি তাহলে হ্যাঁ কিন্তু প্রবলেম গুলোই আসবে না। হ্যাঁ, এবার এক্সটার্নাল কোনো একটা হঠাৎ করে কিছু একটা সমস্যা হয়ে গেলে সেটা আলাদা কথা, আচ্ছা বাট এই ঠিক ঠিক ধরনের কমপ্লিকেশনস গুলোই আসবে না যদি আমরা মেটাবলিক সিনড্রোমকে কভার করা মানে ম্যানেজ করার জন্য বা প্রিভেন্ট করার জন্য ওই ডায়েটারি প্যাটার্নটাকে ফলো করতে পারি। বুঝতে আমাকে পেরেছো? ম্যাডাম এলোপ্যাথি ডাক্তার হুম বলেছিলেন যে আপনার ওই এ, এ, হচ্ছে কি ওই ইউরিক অ্যাসিডটা বেশি আছে, ওটা কমাতে হবে। আমি হুম কি করতে হুম হবে? না উনি কিছু ওষুধ দিলেন আর বললেন যে ডিমটা একটু, শুধু ডিমটা একটু কম খাবেন, আর কিছু হুম বললেন না, হুম। কিন্তু আর সব ঠিক হবে। কিন্তু এখন আমি এখানে বুঝলাম না, ডিম নয়, আমি পুরো মানে পুরো অ্যানিমেল অ্যানিমাল ফুডটাকে প্রোটিনটাকেই হ্যাঁ কমাতে হবে একদম। দেখেছি যে মোটামুটি আগে থেকে মানে খুব ভালোই আছি, কিন্তু আর কোনো হুম ট্রিটমেন্টেই আমাকে যেতে হলো না, যাইনি এখনো। আচ্ছা, বাহ, ভীষণই ভালো, মানে আগেন আর একটা লাইভ এক্সাম্পল অফ দিস এন্টায়ার হ্যাঁ এডুকেশন। হ্যাঁ তারপরে আমি মেটাবলিক সিনড্রোমটা তো মানে মেনেই হুম চলেছি তারপর থেকে, মানে হুম যখন থেকে এই ট্রেনিংটা নেওয়া শুরু করেছি তারপর থেকে আস্তে আস্তে তা দেখা গেলো এখন তো বেশ ভালোই হয়েছি। ভীষণ ভালো, খুব ম্যাম ভালো বলছি ফিডব্যাক, খুব ভালো লাগলো থ্যাংক ইউ শুনে। থ্যাংক আচ্ছা, ম্যাম এরপরে বলে নেক্সট আমরা কয়েকটা আর্থরাইটিস দেখছি। হুম, এই যে কটা আর্থরাইটিস রয়েছে এইটা নিয়ে আমরা খুব একটা ডায়েটারি ম্যানেজমেন্ট আলোচনা করব না, কারণ এই প্রত্যেকটাই অটো ইমিউন ডিজিজের সাথে বা অটো ইমিউন ডিসঅর্ডারের সাথে কানেক্টেড। কিছু যেগুলো আমাদের স্পাইনের ক্ষেত্রে দেখা যায়, কিছু বোন জয়েন্টস এর মধ্যে দেখা যেতে পারে। হুম, আর এই পুরোটাই হচ্ছে অটো ইমিউন ডিসঅর্ডার বা জেনেটিক বলা যেতে পারে। তাই এটারও ডায়েটারি ম্যানেজমেন্ট আলাদা করে কিছু নেই। ঠিক যেভাবে ডায়েটারি ম্যানেজমেন্ট আমরা প্রত্যেকটার ক্ষেত্রে বলছি, যে কোনো টাইপ অফ আর্থরাইটিসই হোক না কেন আমরা ওই সেম ডায়েটারি ম্যানেজমেন্টকে ফলো করতে পারি। ঠিক আছে? আর কোনো প্রশ্ন এগুলো থেকে? ম্যাম সি রিঅ্যাক্টিভ প্রোটিন যেটা বললেন, হুম, সিটা বলতে কি, সিটা ফুল ফর্ম কি থাকবে? সি রিঅ্যাক্টিভ প্রোটিন বেসিক্যালি বোঝানো হয় যে ওটা কিভাবে রিয়াক্ট করছে, মানে কমপ্লিকেটিভ যে রিয়াকশনটা হচ্ছে প্রোটিনের সাথে সেইটাকে বোঝায় সি রিঅ্যাক্টিভ প্রোটিন। থ্যাংক ইউ ম্যাম ম্যাম। বলছি আরেকটা আগের যে কোশ্চেন ম্যাম, তিনটে একটা কোশ্চেন। বলুন। হার্নিয়ার প্রবলেম হয়েছে একটা পেশেন্টের, হুম, এক্ষেত্রে আমাদের ফিওনা হার্বালের ট্রিটমেন্টটা যদি কাইন্ডলি বলেন। সেটা হার্নিয়া একটু প্রবলেম, স্যারের সাথে কথা বললেই বেটার হয়। হুম, কারণ তো এখানে তবুও প্রথমত আপনি যদি কাইন্ডলি একটু বলেন বড্ড ভালো হয়। হার্নিয়া মানে সেখানে ইনফ্লামেশনটাই হচ্ছে, তাই আমাদেরকে যদিও আলাদা ধরনের ইনফ্লামেশন, তাহলে সেক্ষেত্রে প্রথমত ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকে কম করতে হবে এক্ষেত্রে। আর তার সাথে কিভাবে আমরা আমাদের ফুড প্যাটার্নটাকে সেট করছি, সেই ফুড প্যাটার্নের মধ্যে প্রপারলি যদি ফাইবার না থাকে, আর আগেন সিম্পল কার্বোহাইড্রেট যদি খুব বেশি থাকে, কার্বোহাইড্রেট কন্টেন্ট যদি খুব বেশি থাকে, তাহলে এই প্রবলেমটা মানে ব্যথাটা আরো বাড়তে পারে। হুম, তো সেই জন্য সেইটাকে একটু দেখাটা দরকার। ওই আর যে ওটা নিয়ে study করতে হবে। হার্নিয়া হয়ে যে একটা শক্ত মতো তৈরি হয়ে যায় না, হুম 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 সেরকম প্রবলেম হচ্ছে, হুম, সেটা কারণ তাহলে কি ওটা করা যেতে? উইকনেস হয়ে গেছে, তো সেটাকে ধীরে ধীরে রিডিউস করতে গেলে
ফাইবারের উপরে জোর দেওয়া দরকার বেশি। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। যেরকম আমরা এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিসে দেখলাম যে ওখানে পজিটিভ হচ্ছে এবং যার কারণে যখন প্রোটিন টেস্ট যখন পজিটিভ হচ্ছে তার কারণে আমাদের স্টিফনেস দেখা যাচ্ছে, সেখানেও কিন্তু কার্বোহাইড্রেটের ভূমিকা রয়েছে। সি রিঅ্যাক্টিভ প্রোটিন টেস্ট করছি, সেখানেও কার্বোহাইড্রেটের ভূমিকা রয়েছে, যে কার্বোহাইড্রেট প্রোটিনের সাথে কিভাবে রিঅ্যাক্ট করছে, ঠিক আছে। তো সেখানেও কার্বোহাইড্রেটের ভূমিকা। প্রত্যেকটা ক্ষেত্রে কার্বোহাইড্রেট আমাদের জন্য যতটা ইম্পর্টেন্ট, তেমনি সিম্পল কার্বোহাইড্রেট যদি বেড়ে যায় তখন আমাদের বডিতে এই ধরনের সমস্যাগুলো আরো বেশি আসে, ঠিক আছে। ম্যাম বলছি আগের যে 3টে ক্লাস হয়ে গেছে ওইগুলো তো কোনো মানে ফোনে তো পাইনি, কি ব্যাপার ওইটা বুঝতে পারছি না। আগের 3টে ক্লাস তো করতে এখনো পারিনি। অব্দি ক্লাস আপলোড হয়নি, হ্যাঁ, এখনো অব্দি ক্লাসেস গুলো আপলোড করা হয়নি, কারণ এডিটরের যেখানে এডিট করা হয় যে ডিপার্টমেন্ট থেকে, সেখানে এখনো বেশ কিছু কাজ পেন্ডিং রয়েছে, যার কারণে ওগুলো আপলোড করা যাচ্ছে না ক্লাসেস গুলো, ঠিক আছে। তো ম্যাম তাও আমি পরে দেখছি যদি প্রিভিয়াস কোনো ক্লাস আপলোড করে দেওয়া যায় তাহলে সুবিধা হবে। ম্যাম বলি পরীক্ষা আমাদের এরপরে লাস্ট পরীক্ষাটা কি মাসে হবে? লাস্ট পরীক্ষা আমি বলে দিচ্ছি, আমাদের তো আজকে এইটা শেষ হয়ে গেল, আমাদের থিওরিটিক্যাল ক্লাসটা শেষ হ্যাঁ, হলো, শেষ পরীক্ষার হলো। ডেটটা আমি জানিয়ে দিচ্ছি, জাস্ট আ সেকেন্ড। ম্যাম একটু টাইম রাখবেন হাতে। আপনাদের পরীক্ষা মোটামুটি 1 মান্থ পরে থাকবে, অর্থাৎ মার্চের লাস্ট উইকে আপনাদের পরীক্ষা থাকবে, ঠিক আছে। মার্চের ঠিক আছে, লাস্ট উইক, এটা একদম ফিক্স করে রাখুন, মার্চের লাস্ট উইকে লাস্ট পরীক্ষা থাকবে। থ্যাংক ইউ ম্যাম, অনেকটা থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যালো ম্যাম, আমার না জানুয়ারি মাসে ভিডিওগুলো আমি না থ্যাংক ইউ দেখতে ম্যাম, পাচ্ছি থ্যাংক ইউ না। ম্যাম। হ্যালো ম্যাম, আমি জানুয়ারি মাসে জানুয়ারি মাসের ভিডিওগুলো 2 তারিখ পর্যন্ত ভিডিও আপলোড রয়েছে, হ্যালো তারপরে ম্যাম, হলে দেখতে পাবেন না, 20 তারিখের আগের ভিডিওগুলো দেখতে পাবেন। ম্যাডাম আজকে আমাদের হ্যালো থিওরি ক্লাস লাস্ট ক্লাস। আজকে থিওরি ক্লাস লাস্ট আমাদের, এরপরে আমরা প্র্যাকটিক্যাল নলেজের উপরে কিছু ক্লাস করব এবং ডিজিটাল মার্কেটিং এর উপরে কিছু ক্লাসেস করব, ঠিক আছে। ওটা কি আগের রুটিন অনুযায়ী হবে? শনিবার আর বুধবার ম্যাডাম? ম্যাম শনিবার না, করে হবে শনিবার বললেন তো করে এবার। পরের শনিবার, হ্যাঁ, এরপরে প্র্যাকটিক্যাল নলেজের উপরে যে ক্লাসগুলো করবো সেগুলো সপ্তাহে একদিন শনিবার করে থাকবে। নেক্সট উইকের শনিবারে ক্লাস থাকবে কিনা সেটা আপনারা স্টুডেন্ট প্রোফাইলে একটু চেক করবেন, তখন দেখতে পাবেন, কারণ এখন অবধি নেক্সট উইকের শনিবারের ক্লাসটা ফিক্স নেই। হতে পারে হয়তো আপনাদের যেহেতু থিওরিটিক্যাল ক্লাস কমপ্লিট হলো এরপরে একটা সময় পাবেন, তো সেই জন্য ওই ক্লাসটা থাকবে কিনা এখনো ঠিক নেই। ওকে, তাও মোটামুটি 21 তারিখ শুক্রবার চেক করে। ম্যাম মঙ্গলবারে কি আমাদের পিএইচডি ক্লাস থাকবে? হ্যাঁ, পিএইচডি ক্লাসেস থাকবে যতদিন না আপনাদের ফাইনাল এক্সাম হচ্ছে, পিএইচডি ক্লাস আপনাদের কন্টিনিউ থাকবে। এবার এই মঙ্গলবার থাকবে, এই মঙ্গলবার না, এই মঙ্গলবার থাকবে না আপনাদের ক্লাস, স্যারের ক্লাস থাকবে না এই মঙ্গলবারে, ঠিক আছে। ওকে ম্যাম প্র্যাকটিক্যাল বলতে কিরকম ধরনের কি হবে অনলাইনে? হ্যাঁ, অনলাইনে প্র্যাকটিক্যাল বলতে কিরকম ধরনের? মেডিসিন, আমরা যখন ফুড? ক্লাস করব তখন এখন থেকে সব বলে দিলে আর কি করে হবে। না ডিজিজ এবং ফুড নিয়ে আলোচনা হবে তো, তাই তো ম্যাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ম্যাম বলছি আমাদের ঠিক আছে, পরীক্ষার thank you, পরে ma'am. আর কোনো প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে? তারপরে বলছি আমাদের যদি এক্সাম শেষ হয়ে যায় তারপরে কি প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে? কিছু প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে। আচ্ছা ম্যাম ম্যাম প্র্যাকটিক্যাল ক্লাসের উপর কি কোনো পরীক্ষা থাকবে? না, প্র্যাকটিক্যাল ক্লাসের পরে কোনো পরীক্ষা থাকবে না। মানে প্র্যাকটিক্যাল ক্লাসের উপরে, মানে প্র্যাকটিক্যাল ক্লাস যে আমরা করব এগুলোর উপরে কোনো আমাদের ফাইনাল এক্সামের পরে আর কি কোনো এক্সাম আছে? না, ফাইনাল এক্সামটাই শেষ, ওটার পরে আর কি করে এক্সাম হবে? তাহলে আর ফাইনাল কি করে হলো সেটা? না ম্যাম ফাইনাল এক্সামটা তো আমাদের থিওরির উপরে হচ্ছে, এই জন্য জিজ্ঞেস করলাম। প্র্যাকটিক্যাল করতেছি থিওরির উপরেই থাকবে ওটা। হ্যাঁ, প্র্যাকটিক্যাল ক্লাস করে রেকর্ডিং পাবো? প্র্যাকটিক্যাল ক্লাসগুলো না, প্র্যাকটিক্যাল ক্লাসে কোনো রেকর্ডিং থাকবে না। রেকর্ডিং থাকবে, পরবর্তীতে দেখতে পারবো না আর যদি কোনো মিস হয়ে যায়? না, প্র্যাকটিক্যাল ক্লাস আপনাদেরকে অ্যাটেন্ড যদি না করে তাহলে সেটা রেকর্ডেড পাবেন না। করবো ম্যাম, রেকর্ডিং করা যাবে না? তাহলে সুবিধা হতো পরবর্তীতে দেখার জন্য।
না, প্র্যাকটিক্যাল ক্লাসে কোনো রেকর্ডিং হয় না। প্র্যাকটিক্যাল ক্লাস কি ম্যাডাম অফিসে যেতে হবে? না না, পুরোটাই অনলাইনে হবে, যেভাবে এখন ক্লাস করছেন এইভাবেই হবে, শুধু শনিবার করে থাকবে সেটা। আর প্র্যাকটিক্যালের ম্যাডাম কোনো পিডিএফ থাকলে পিডিএফ পেজগুলো পাবো না? ওটা পাবো না যদি পিডিএফ থাকে পিডিএফ প্র্যাকটিক্যাল। যদি কিছু টপিকে থাকে তাহলে হ্যাঁ। সেটা দেওয়া হবে, তবে সব টপিকে পিডিএফ থাকবে না। টাইম কি সেম ম্যাডাম? সেম 11:30। ওকে ওকে। ম্যাম আমাদের টোটাল কয়টা প্র্যাকটিক্যাল ক্লাস হবে? মোটামুটি ধরে রাখুন আমার সাথে আপনাদের ওই 4 থেকে 5টা ক্লাস ম্যাক্সিমাম থাকবে। তারপর তারপরে কি তাহলে বুধবারের ক্লাসগুলো কি এখন বন্ধ থাকবে? হ্যাঁ, বুধবারে আর ক্লাস থাকবে না, আপনাদের থিওরি ক্লাসের জন্যই সপ্তাহে 2 দিন করে ক্লাস থাকবে। প্র্যাকটিক্যাল নলেজের উপরের ক্লাস সবসময় একদিন করে হয়, মানে সপ্তাহে একদিন করে হয়। ঠিক আছে? ফাইনাল ক্লাস, এই ফাইনাল যে পরীক্ষাটা হবে 4টে সাবজেক্ট মানে করে, ওইটা আলাদা আলাদা টাইমে হবে না একই টাইমের মধ্যে হবে? যখন পরীক্ষার ডেট ডিক্লেয়ার করব তখন আমি সেটা জানিয়ে দেবো কোন ডেটে হবে এবং কিভাবে আপনারা পরীক্ষা দিতে পারবেন। হ্যালো ম্যাডাম, আরেকটা কথা ছিল ম্যাডাম। বুধবার তাহলে ক্লাস হচ্ছে না আগামী এই বুধবার? কথাটা আমি কতবার বলবো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, একটা বলছি প্রশ্ন ছিল ম্যাম ম্যাডাম। যে লাস্ট ক্লাসগুলো হলো রেকর্ডিং পেয়ে যাবো তো হ্যাঁ, পেয়ে যাবেন। আপনাদের? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা ম্যাডাম, একটা প্রশ্ন ছিল, বিভিন্ন রিপোর্ট শিখা এগুলো কি শিখতে পারবো? বিভিন্ন রক্ত রিপোর্ট গুলো হ্যাঁ না, বিভিন্ন না, কেউ যদি রিপোর্ট আমাদের দেখাতে চায় সেগুলো কি আমরা দেখতে পারবো না? ওই রিপোর্ট গুলো বা ওই সময় কিছু আইডিয়া কি দেওয়া হবে? আপনি এমনি দেখে চেক করতে পারবেন, কিন্তু এখানে ক্লাসের মধ্যে সেটা শেখানো হয় না। ক্লাস মাসে শেখানো হবে না? ম্যাডাম একটা প্রশ্ন ছিল। ওগুলো অন্য করলে তো পরীক্ষাটার অসুবিধা আছে ম্যাম, ওই যে গোয়া ট্রিপ রয়েছে না, ওটা ট্রিপটাকে বাদ রেখেই, মানে যে কদিন আপনাদের গোয়া ট্রিপ থাকবে সেই ডেটটা বাদ রেখেই হবে। কথা বলো ম্যাডাম হ্যাঁ বলুন। বলছি কি অ্যাটেন্ডেন্সের কোনো ব্যাপার আছে? টোটাল ক্লাসের উপরে অ্যাটেন্ডেন্সের উপরে একটা টোটাল কিছু ব্যাপার আছে? পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্স অবশ্যই আছে। আপনারা মানে ফাইনাল এক্সামে যে অ্যাপিয়ার করবেন সেখানে অ্যাটেন্ডেন্সটাকে দেখা হবে, অ্যাটেন্ডেন্সকে ইভ্যালুয়েট করে তাহলেই ফাইনাল এক্সামে অ্যাপিয়ার করতে পারবেন সবাই। কি পার্সেন্টেজটা একটু বলবেন ম্যাডাম? 82%, সরি 72%। 72% অ্যাটেন্ডেন্স থাকতে হবে? হ্যাঁ। ম্যাডাম আমার তো হবে না মনে হচ্ছে 72%। কেন? অ্যাটেন্ডেন্সের কথা তো আমি প্রথম ক্লাসেই বলে দিয়েছিলাম। ম্যাডাম কি ব্যাপারটা বলুন তো, আমি না এই গত 1 মাস যাবত কোনো লিংক পাচ্ছিলাম না, তারপরে গত সপ্তাহে আমি ফোন করলাম, তারপরে আমি আবার লিংক পেলাম। আচ্ছা ঠিক আছে, আপনার 1 মাসে এমন কিছু পার্সেন্টেজ কমবে না, তার আগের ক্লাসগুলো বা এই পরবর্তীকালের ক্লাসগুলো অ্যাটেন্ড করলে আপনার 72% হয়ে যাবে তাহলে। তার আগেও হচ্ছে গ্যাপ আছে, কারণ প্রথম দিকে তো আমি ক্লাসে ঢুকতে পারিনি, আমি হচ্ছে শুরু হয়ে গেছিল তখন ক্লাস, তারপরে আমি ঢুকেছি। সেটা আপনি জবের থেকে জয়েন করেছেন, আপনার জয়েনিং ডেট থেকেই ওই পার্সেন্টেজটা কাউন্ট হবে, এরকম নয় জবে থেকে ব্যাচ শুরু হয়েছে তবে থেকে হবে, ওরকম হবে না। 72%? হ্যাঁ ঠিক আছে, ওকে চলুন আজকের মতন আমরা এন্ড করছি এখানে। হ্যাঁ, নেক্সট আবার প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে সবার সাথে দেখা হবে। প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য অবশ্যই পেন খাতা সবকিছু রেডি করে নিয়েই বসবেন, একেবারে কবে প্র্যাকটিক্যাল ক্লাস হবে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, মেডিসিন গুলো বলবেন ম্যাম, এবার মেডিসিন গুলো বলবেন। ওকে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।